ওয়েলকাম টু অ্যাকাডেমিয়া ফিক্স অ্যান্ড সলভ। আজ আমরা ভৌতবিজ্ঞান নিয়ে আলোচনা করতে চলে এসেছি। ক্লাস 10-এর ভৌতবিজ্ঞান নিয়ে আমরা আজকে আলোচনা করব, যেখানে আমরা মিক্সড কোয়েশ্চেন আলোচনা করব। কীরকম আমরা মিক্সড কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব, ক্লিয়ার? তবে তার আগে যারা এই চ্যানেলে নতুন, প্রত্যেকে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে অতি সহজে এই ধরনের ভিডিওর নোটিফিকেশান পেয়ে যেতে পারো। তাহলে আজকে আমরা ভৌতবিজ্ঞানের ক্লাস 10-এর বেশ কিছু কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব, যেখানে বিভিন্ন চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন থাকবে, ক্লিয়ার? এমসিকিউ টাইপ। সেখান থেকে আমরা সেই বিষয়ে বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তাহলে শুরু করা যাক, দেখে নেওয়া যাক আজকে প্রথম কোয়েশ্চেনটি। দেখো আজকে প্রথম কোয়েশ্চেন কি? প্রথম কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি, বায়ুমণ্ডলের কোন স্তরের অপর নাম হচ্ছে কেমোস্ফিয়ার? ক্লিয়ার? বায়ুমণ্ডলের কোন স্তরের অপর নাম কেমোস্ফিয়ার, এটি হচ্ছে আমাদের কোয়েশ্চেন। দেখো, বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরবিন্যাস আমরা করেছি, ঠিক আছে? তার মধ্যে কেমোস্ফিয়ার নামটা হয়তো আমরা পাইনি, কিন্তু কেমোস্ফিয়ার বলা হয় কাকে বলা হয়? এই কেমোস্ফিয়ার বলা হচ্ছে ওজোনোস্ফিয়ারকে। কাকে বলছি আমরা? ওজোনোস্ফিয়ারকে কেমোস্ফিয়ার হিসেবে চিহ্নিত করছি। ক্লিয়ার হলো? আর যদি বলে যে ভূপৃষ্ঠের সবচেয়ে কাছের স্তর, সেটা কিন্তু ট্রপোস্ফিয়ার। এটা ভূপৃষ্ঠের সবচেয়ে কাছের স্তর, সবচেয়ে কাছের স্তর। ক্লিয়ার? এই হলো ঘটনা। আর ওজোনোস্ফিয়ারকেই আমরা কেমোস্ফিয়ার বলছি। এইবার যদি বলি যে কেন আমরা ওজোনোস্ফিয়ারকে কেমোস্ফিয়ার বলছি, এই ওজোনোস্ফিয়ারকে কেন আমরা কেমোস্ফিয়ার বলছি? কারণ এখানে প্রচুর কেমিক্যাল রিয়াকশান হয়, অর্থাৎ রাসায়নিক বিক্রিয়া, বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়া হয় বলে এই স্তরের অপর নাম হচ্ছে গিয়ে ওজোনোস্ফিয়ার। আর ওজোনোস্ফিয়ারটা কার মধ্যে অবস্থান করে? ঠিক ট্রপোস্ফিয়ারের পরের স্তর, যেটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারে অবস্থান করে। ক্লিয়ার? এই হলো ঘটনা। তাহলে আমরা দেখলাম প্রথম স্তর, ভূপৃষ্ঠের প্রথম স্তরই হচ্ছে কিন্তু ট্রপোস্ফিয়ার। হ্যাঁ, আমরা যদি শর্টকাটে একটা লিখি এখানে ট্রপোস্ফিয়ার, তারপরে স্ট্র্যাটোস্ফিয়ার। এই স্ট্র্যাটোস্ফিয়ারের ভেতরে ওজোনোস্ফিয়ার থাকছে, সেই ওজোনোস্ফিয়ারে কেমিক্যাল রিয়াকশান বেশি হওয়ার জন্যে এর অপর নাম হচ্ছে কেমোস্ফিয়ার। তারপরে থাকছে হচ্ছে কি মেসোস্ফিয়ার। এইভাবে চলতে থাকছে, থার্মোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার। ক্লিয়ার হলো? নেক্সট দেখে নেবো আমরা, বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি? দেখো, বায়ুমণ্ডলের শীতলতম স্তর, যখনই আমরা বায়ুমণ্ডলের শীতলতম স্তর বলবো, তখন সেটা কি হয়ে যাবে? তখন সেটা মেসোস্ফিয়ার হয়ে যাবে। ঠিক আছে? বায়ুমণ্ডলের শীতলতম স্তর হচ্ছে মেসোস্ফিয়ার। প্রায় -90 ডিগ্রি সেলসিয়াস মতো এর টেম্পারেচার হয়ে থাকে। ক্লিয়ার? এই হলো ঘটনা। এখানে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা কমতে থাকে। তাহলে বায়ুমণ্ডলের আমরা যেটা দেখলাম, শীতলতম স্তর হচ্ছে মেসোস্ফিয়ার। ক্লিয়ার? যেখানে টেম্পারেচার কত? -90। আশা করি বোঝা গেল। আর এটি ঠিক স্ট্র্যাটোস্ফিয়ারের পরের স্তরই হচ্ছে গিয়ে মেসোস্ফিয়ার। ঠিক আছে? তাই এই স্ট্র্যাটোস্ফিয়ারের পরের স্তর মেসোস্ফিয়ার, এবং মেসোস্ফিয়ার আর স্ট্র্যাটোস্ফিয়ারকে আলাদা করছে কে? স্ট্র্যাটোপজ। এই মেসোস্ফিয়ার আর স্ট্র্যাটোস্ফিয়ারকে আলাদা করছে কে? স্ট্র্যাটোপজ। এই যে মেসোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ার, এদের মাঝে একটা পজ থাকে। এইটাই হচ্ছে কি পজ। এটাকে বলছি আমরা স্ট্র্যাটোপজ।
ক্লিয়ার? আর বায়ুমণ্ডলের শীতলতম স্তর গেল এটা। যদি বলা হয় যে বায়ুমণ্ডলের উষ্ণতম স্তর হলে কিন্তু তখন সেটা চেঞ্জ হয়ে গিয়ে থার্মোস্ফিয়ার হয়ে যেত। ক্লিয়ার? উষ্ণতম স্তর হচ্ছে থার্মোস্ফিয়ার। ক্লিয়ার? উষ্ণতম স্তর হলো থার্মোস্ফিয়ার। নেক্সট দেখে নেবো আমরা ক্ষার ধাতু। দেখো ক্ষার ধাতুগুলো দীর্ঘ পর্যায় সারণী কোন শ্রেণীতে অবস্থান করে? ঠিক আছে, তাহলে আমরা কোন ধাতুর কথা জানতে চাইছি? ক্ষার ধাতু। হ্যাঁ, এই ক্ষার ধাতু বলতে কী বোঝাতে চাইছি আমরা? যে পর্যায় সারণীর যে এই যে পার্টটা আমরা দেখেছিলাম, এইটার যে ফার্স্ট পার্ট, এইখানেই ক্ষার ধাতুগুলো অবস্থান করে। ক্লিয়ার? মানে প্রথম গ্রুপ ওয়ানেই ক্ষার ধাতুগুলো অবস্থান করে থাকে। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমরা দেখে নিলাম পর্যায় সারণীটা কী। পর্যায় সারণীটা আলাদা করে কিছু না, পর্যায় সারণী হচ্ছে এলিমেন্ট ক্লাসিফিকেশন যেখানে করা হয়েছিল, অর্থাৎ বিভিন্ন মৌলের যে ধর্মের ভিত্তিতে বিভিন্ন মৌলের যে বিভিন্ন ধর্ম দেখা গেছে তাদেরকে কিছু কিছু ধর্মের রেসপেক্টে আলাদা আলাদা অবস্থানে বিভক্ত করা হয়েছিল। সেই যে টেবিলটা সেটাই হচ্ছে গিয়ে, যেমন এটা একটা এরম বিভিন্ন টেবিলটা করেছিল, সেইগুলো হচ্ছে গিয়ে পর্যায় সারণী, যার থেকে আমরা বিভিন্ন বিষয় নিয়ে পুঙ্খানুপুঙ্খ জানতেও পেরেছি। বিভিন্ন এলিমেন্ট সম্বন্ধে আমাদের ধারণাও হয়েছে, কোনটা কার সাথে বিক্রিয়া করবে, কোনটা কার সাথে বিক্রিয়া করবে না, কার ইলেকট্রন সংখ্যা কত, এই সমস্ত ব্যাপারগুলো এই পর্যায় সারণী থেকে আমরা জানতে পারি। কার ইলেকট্রোনেগেটিভিটি কত, কার ইলেকট্রোপজিটিভিটি কত, এই সমস্ত বিষয়গুলো, যেগুলো আমরা ধীরে ধীরে চ্যাপ্টার ওয়াইজ আলোচনা করব। নেক্সট দেখে নেব ভ্যান অ্যালেন বিকিরণ। দেখো এই ভ্যান অ্যালেন বিকিরণটা কোথায় দেখা যাচ্ছে? ঠিক আছে, দেখো ভ্যান অ্যালেন বিকিরণ এটা কোথায় দেখা যাচ্ছে? এটা দেখো আয়নোস্ফিয়ারে দেখা যাচ্ছে। ক্লিয়ার? এটা হচ্ছে এক ধরনের রেডিয়েশন। এটা কি? এক ধরনের রেডিয়েশন, যেটা সূর্য থেকে আগত রশ্মির কারণে হয়, সানরের জন্যে। ক্লিয়ার? সূর্য থেকে আগত রশ্মির কারণে এই ভ্যান অ্যালেন বিকিরণটা ঘটে থাকে। ঠিক আছে, বিজ্ঞানী ভ্যান অ্যালেনের নাম অনুসারেই এই ধরনের বিকিরণকে ভ্যান অ্যালেন বিকিরণ বলা হয়ে থাকে, যেটা আয়নোস্ফিয়ার স্তরে দেখা যাচ্ছে। নেক্সট দেখে নেব ওজোন স্তর ক্ষয় করে কোনটি। দেখো ওজোন স্তরকে ক্ষয় করে কোনটা? ক্ষয় করে, হ্যাঁ, এই যে ক্ষয় করছে, দেখো ওজোন স্তরকে ক্ষয় কে করবে? ক্লোরিন। ওজোন স্তরকে ক্ষয় করবে হচ্ছে ক্লোরিন। ক্লিয়ার? ক্লোরিনের সংকেত যদি বলো কী হয়? ক্লোরিনের সংকেত হচ্ছে Cl। ক্লোরিনের সংকেত Cl, যদি পরমাণুর বিন্যাস লেখো তাহলে কী হয়ে যাবে? 2,8,7। ঠিক আছে, এবং এটি অধাতুও বটে, নন মেটাল, অধাতু। আর এর ইলেকট্রোনেগেটিভিটিও যথেষ্ট, কারণ লাস্ট কক্ষে 7টা ইলেকট্রন রয়েছে এবং অষ্টক পূর্ণ করার জন্য ওর আর কটা ইলেকট্রন প্রয়োজন? আর একটা ইলেকট্রন প্রয়োজন, কারণ সর্ববহিস্থ কক্ষে 8টা ইলেকট্রন থাকতে পারে। তাই জন্যে ইলেকট্রন আকর্ষণ ক্ষমতা ক্লোরিনের অনেক বেশি, ইলেকট্রোনেগেটিভিটি এর মধ্যে দেখা যাচ্ছে, এবং অধাতু হওয়ার কারণে এর মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি থাকবে, যার জন্যে এটা সোডিয়ামের সাথে যুক্ত হয়ে সোডিয়াম ক্লোরাইড গঠন করে। ক্লিয়ার? যদি এটা অন্য প্রসঙ্গ তবুও আমরা আলোচনা করে নিলাম। ওজোন স্তর ক্ষয় করে কোনটা? ক্লোরিন। কীভাবে যদি ক্ষয় করে বলতে হয় তাহলে বলতে হবে যে ওজোন মানে হচ্ছে গিয়ে O3। ঠিক আছে, এই O3-র সাথে ক্লোরিন যুক্ত হয়ে কী হয়ে যাবে? এই ওজোনের সাথে যেই ক্লোরিনটা যুক্ত হয়ে যাবে
যুক্ত হয়ে O2-তে ভেঙে দেবে, O2 প্লাস ও, জায়মান অক্সিজেন। যে কারণে কী হচ্ছে, আর ওজনের পরিমাণটা হ্রাস পেতে থাকছে, বা ওজন ছিদ্র বা ওজন গহ্বর তৈরি হচ্ছে। ক্লিয়ার? নেক্সট দেখে নেবো আমরা, নিচের কোন গ্যাসটি ওজোন স্তরকে ক্ষয় করে না? এই কোশ্চেনগুলো খুব ভয়ঙ্কর। করে না, এটা আমাদের ভালো করে দেখে নিতে হবে। ওজোন স্তরকে ক্ষয় করছে না কোনটা? দেখো, ওজোন স্তরকে ক্ষয় করছে না কোনটা? CO2। CO2 যদি কী ধরনের গ্যাস বলা হয়? CO2 কিন্তু কী ধরনের গ্যাস? গ্রিন হাউস গ্যাস। গ্রিন হাউস গ্যাস। গ্রিন হাউস গ্যাস কেন? কারণ পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি করছে। ঠিক আছে, বাকিগুলো করছে, তবে এক্ষেত্রে CO2 অ্যান্সার হলো বলে আমরা CO2কে নিয়ে বলছি। আচ্ছা, কঠিন কার্বন ডাইঅক্সাইডকে কী বলে? যদি কঠিন কার্বন ডাইঅক্সাইড হয় তাকে কি বলে? তাকে একটা অন্য নামে ডাকা হয়, সেই নামটা কি? সেই নামটা হচ্ছে গিয়ে শুষ্ক বরফ। শুষ্ক বরফ। ক্লিয়ার? আর আরেকটা জিনিস এই প্রসঙ্গে উল্লেখ্য, যে এই NO বা N2O এগুলো যদি আমরা দেখি, এই NO বা N2O এগুলো হচ্ছে অ্যাসিড বৃষ্টির মূল উপাদান। কিসের? অ্যাসিড বৃষ্টির। অ্যাসিড বৃষ্টির মূল উপাদান। ক্লিয়ার? যদি কালারটা চেঞ্জই করে দিই, অ্যাসিড বৃষ্টির মূল উপাদান এই NO আর N2O। আর CFC তো জানোই, ক্লোরোফ্লুরোকার্বন। এটা হচ্ছে গিয়ে ফ্রিজ বা রেফ্রিজারেটরে ইউজ হয়, এবং এটিও কি করে পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি করছে। যে কারণে এই দূষণগুলি কমানোর জন্য বর্তমানে CFC পরিবর্তে তুলনামূলকভাবে কম ক্ষতিকারক HCFC-11 এবং HCFC-12 ব্যবহার করার প্রস্তাব দেওয়া হয়েছে, এবং বিভিন্ন উন্নত দেশের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ভারতের ক্ষেত্রেও হয়, তবে পরিমাণটা তুলনামূলকভাবে কম। নেক্সট দেখে নেব আমরা, নিচের কোনটির তাপন মূল্য সর্বাধিক? অর্থাৎ কোনটি পোড়ালে আমরা সবচেয়ে বেশি শক্তি পাই? তাপন মূল্য সর্বাধিক। দেখো, তাপন মূল্য সর্বাধিক কার? গ্যাসোলিন। গ্যাসোলিনের তাপন মূল্য সর্বাধিক। আর পেট্রোল আর ডিজেলের তাপন মূল্য কিন্তু একই। তাপন মূল্য এক, কিন্তু অশুদ্ধি পরিমাণের ভিত্তিতে পেট্রোলটা তুলনামূলকভাবে শুদ্ধ প্রকৃতির হয়ে থাকে। ক্লিয়ার? চারকোলের তাপন মূল্য তুলনামূলকভাবে অনেক কম। তাহলে আমাদের তাপন মূল্য সর্বাধিক অপশানের বেসিসে কার সবচেয়ে বেশি হচ্ছে? গ্যাসোলিন। ক্লিয়ার? সবচেয়ে বেশি গ্যাসোলিন। নেক্সট দেখে নেবো আমরা, প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান। দেখো, প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান কি? প্রাকৃতিক গ্যাস এর মূল উপাদান অবশ্যই মিথেন। প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান মিথেন, CH3। মিথেনের সংকেত কি? CH3। যদি ধান চাষের ক্ষেত্রে বলা হয় সবচেয়ে বেশি পরিমাণে কি গ্যাস উৎপন্ন হয়, তাহলেও কিন্তু মিথেন। কি চাষ? ধান চাষ। ক্লিয়ার? এক্ষেত্রেও মিথেন উৎপন্ন হয়ে থাকে। নেক্সট দেখে নেব, পরম স্কেলে জলের হিমাঙ্ক কত? দেখো, পরম স্কেলে জলের হিমাঙ্ক, পরম স্কেল বলতে কি বোঝাতে চাইছে? এই পরম স্কেল বলতে আমরা যেটা বোঝাতে চাইছি সেটা কি? কেলভিন স্কেল। কেলভিন স্কেল। কেলভিন স্কেলে জলের হিমাঙ্ক কত হবে? দেখো, 273 হবে। 273 কেলভিন। এই 273 কেলভিনটাই কি? এই 273 কেলভিনটাই হলো (0°C). 273 কেলভিনটাই হলো 0°C।
তাহলে জলের হিমাঙ্ক তো 0 ডিগ্রি সেন্টিগ্রেড, তার মানে আমাদের অ্যান্সার কী এসে যাচ্ছে? আমাদের অ্যান্সার এসে যাচ্ছে হচ্ছে 273 কেলভিন। যদি স্ফুটনাঙ্ক বলতো তাহলে হয়ে যেত কিন্তু 373 কেলভিন। যদি স্ফুটনাঙ্ক বলতো তাহলে 373 করতাম। যদি জলের হিমাঙ্ক না দিয়ে স্ফুটনাঙ্ক বলতো, অর্থাৎ এক্ষেত্রে স্ফুটনাঙ্ক যদি বলে তখন এটা করতাম। ক্লিয়ার? নেক্সট দেখে নেব বয়েলের সূত্রটি অনুযায়ী পি বনাম ভি লেখচিত্র কীরূপ হবে। আচ্ছা, সবার প্রথমে যেটা আমাদের জানতে হবে বয়েলের সূত্র। এই বয়েলের সূত্রটা কি, তারপর বয়েলের সূত্রে পি বনাম ভি লেখচিত্র কথা আসছে। তাহলে দেখো বয়েলের সূত্রে কি বলছে, নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের নির্দিষ্ট টেম্পারেচারে, অর্থাৎ যেখানে মনে করলাম এম ভরের গ্যাস, ঠিক আছে, টেম্পারেচার টি মনে করলাম ফিক্সড, এটাও নির্দিষ্ট 3 ডিগ্রি সেন্টিগ্রেড। এই অবস্থায় কোনো গ্যাসের আয়তন চাপের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়, ভি ভ্যারাইজেস 1/p। এটি হলো গিয়ে বয়েলের সূত্র। এই বয়েলের সূত্রে পি বনাম ভি লেখচিত্রটা কীরূপ হয়? লেখচিত্রটা হয় সমপরাবৃত্তাকার। কীরকম হয়? সমপরাবৃত্তাকার। মানে যদি আমরা যে ট্রান্সফরমেশনটা দেখি একবার, মানে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা দেখি, তাহলে এটা হচ্ছে এরকম, এইরকম হয়ে যায় পি বনাম ভি লেখচিত্রটা। ক্লিয়ার? নেক্সট দেখে নেব এসআই পদ্ধতিতে চাপের একক। দেখো এসআই পদ্ধতিতে চাপের একক, এসআই পদ্ধতিতে চাপের একক কি? প্রথমত চাপ মানে হচ্ছে বল বাই ক্ষেত্রফল। তাহলে চাপ মানে যদি বল বাই ক্ষেত্রফল হয়, সেটাকে কি বলে? বলের এসআই একক কি? নিউটন। বলের এসআই একক নিউটন। ক্ষেত্রফল হচ্ছে মিটার স্কোয়ার। তাহলে দেখো নিউটন মিটার স্কোয়ার। এই নিউটন মিটার স্কোয়ার কি আরেকটা নামে ডাকা হয়, যেটাকে পাস্কাল বলে। তাহলে আমাদের অ্যান্সার কি হওয়া উচিত? আমাদের অ্যান্সার হবে উপরের দুটি। ক্লিয়ার? এই হলো ঘটনা। নেক্সট দেখে নেব আমরা দন্ত চিকিৎসা, অর্থাৎ ডেন্টালে, দাঁতের ডাক্তারেরা কী ধরনের দর্পণ ব্যবহার করে। দেখো কী ধরনের দর্পণ ব্যবহার করতে হবে? অবশ্যই এক্ষেত্রে অবতল দর্পণ ব্যবহার করতে হবে। দন্ত চিকিৎসায় সবসময় অবতল দর্পণ ব্যবহার করতে হবে। যদি বলা হয় কেন, কারণটা কি? কারণটা আর কিছুই না, কারণটা হচ্ছে গিয়ে দেখো যদি আমরা অবতল দর্পণের কথা বলি, অবতল দর্পণ কি করবে? অবতল দর্পণ মনে করলাম এটা একটা অবতল দর্পণ, এ কী করবে? রেটাকে ছড়িয়ে দেবে, লাইটটাকে ছড়িয়ে দেবে। তাহলে কী হলো? অনেকটা দেখতে পাওয়া যাবে। যে কোনো রেকে, ইনসিডেন্ট রেকে ছড়িয়ে দেবে, তাহলে অনেকটা জায়গা ধরে দেখতে পাওয়া যাবে। সেই জন্যই অবতল দর্পণ। কেন? ছোট জায়গাটাকে বড় করে দেখাতে হবে। নেক্সট দেখে নেবো আমরা স্ট্রিট লাইটে। দেখো স্ট্রিট লাইটের ক্ষেত্রেও ছড়াতে হবে, সেক্ষেত্রেও কি অবতল দর্পণই, একই কনসেপ্ট কাজ করছে। স্ট্রিট লাইটের ক্ষেত্রেও প্রতিফলক রূপে কোন দর্পণ? অবতল দর্পণই আমরা ব্যবহার করে থাকছি। ক্লিয়ার? নেক্সট দেখে নেবো আলোর প্রতিসরণে অপরিবর্তিত থাকে। প্রতিসরণ মানে কি? মাধ্যমের পরিবর্তন। হ্যাঁ, প্রতিসরণ মানে কি? প্রতিসরণ মানেই হচ্ছে কি মাধ্যমের পরিবর্তন। মাধ্যমের পরিবর্তন। তাহলে এই যে মাধ্যমের পরিবর্তনটা হবে, এই মাধ্যমের পরিবর্তনের সময় একটা জিনিস অপরিবর্তিত থাকে, সেটা হচ্ছে কম্পাঙ্ক।
গতিবেগও পরিবর্তিত হয়, তরঙ্গ দৈর্ঘ্যও পরিবর্তিত হয়, খালি কম্পাঙ্ক পরিবর্তিত হয় না। তাহলে এক্ষেত্রে আমাদের অ্যান্সার কী হয়ে গেল? কম্পাঙ্ক। আর আলোর প্রতিসরণটা কার উপর ডিপেন্ড করে? অবশ্যই মাধ্যমের ওপর। ক্লিয়ার? অবশ্যই মাধ্যমের ওপর ডিপেন্ড করবে। নেক্সট থেকে নেব আমরা, যে রঙের আলোকে মধ্যবর্ণ বা মধ্যরশ্মি বলা হয় সেটি কি? দেখো ভিবজিওরের ক্ষেত্রে আমরা যদি দেখি, ভিবজিওর বা বেনিয়া সহ কলা, সেক্ষেত্রে মাঝের বর্ণ কাকে বলবো আমরা? মাঝের বর্ণ অবশ্যই হলুদকে বলে থাকি। ক্লিয়ার? তাহলে এই গেল আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং।